পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি জামাত ও এনসিপির বৈঠক, সম্পর্ক উন্নয়নে আলোচনা। কাল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক। নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগের হুমকি সিইসির। ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব। কোনো ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায়, সবকিছু নির্ধারণ করেন আমলারা, বলেছেন নেতারা। ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলোর আচরণ সন্তোষজনক, বলেছেন উপাচার্য। অতীতের রেকর্ড ভেঙে এবার প্রার্থী 462 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সাথে বৈঠক করছে বিএনপির একটি প্রতিনিধি দল। রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও বৈঠকের কথা রয়েছে তার। ঢাকার পাকিস্তান দূতাবাসে সন্ধ্যা 6টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন। এর আগে বিকেল 5টায় মোহাম্মদ ইসহাক দারের সাথে জামাতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সার্ককে আরও গতিশীল করা সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয় বলে জানান জামাত নেতা ডাক্তার তাহের। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটির 7 সদস্যের একটি দল। সৌজন্য সাক্ষাতের জন্য ওনারা আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমরা 5 সদস্য একটা ডেলিগেশন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টারের সাথে তাদের আমন্ত্রণে এখানে এসেছি এবং সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুপুর 1:30টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সহযোগিতার চুক্তি সই হবে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রবিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও একই দিন সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং পরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে বেশ কয়েকটি সহযোগিতামূলক সমঝোতা স্মারক সই হবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের সফররত বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও যোগ দিতে পারেন বলে জানা গেছে। সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। পাকিস্তানের 2 জন মন্ত্রী ঢাকার সফরের মধ্য দিয়ে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরদার হবে বলেও আশা বিশ্লেষকদের। এর আগে 2012 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার বাংলাদেশ সফরে এসেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন তিনি। যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বলেও জানিয়েছেন সিইসি। সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা নেই বলেও জানান সিইসি। বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী অঞ্চলের প্রধান কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে তিনি পদত্যাগ করবেন। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল, সহোদ্যোগে জড়িত ছিল, তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে, কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নাই। আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না। সিইসি আরও বলেন, ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন
তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট, এটা একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই, সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয়। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসি। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হয়, ওই জন্য যখন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। পরে প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। আমাদের কাজ হচ্ছে, সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা, আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকব। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রস্তুতির বিষয়, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট ফররুক বাবুর। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, বৃষ্টির কারণে কৃষকের সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তাই দাম বেশি। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না। জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে, যেমন আপনারা নির্বাচনমুখী হয়ে গেছেন। নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের মহড়া বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। অস্ত্র কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলব। এদিকে রাজধানীর দারুসালাম থানা পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম। মিরপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হয় এমন কথা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তারা জানান, যদি গণতান্ত্রিক নির্বাচন করা যায় তবে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সামাজিক সুরক্ষা নিয়ে অর্পণ আলোক সংঘের আলোচনা সভাটি হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে, তবেই গণ অভ্যুত্থান মূল্যায়িত হবে। আমি হতাশাবাদী লোক কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান,
মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে রাজনীতিতে তাদের জায়গা থাকবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এদিকে তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থানের সাবলিমিটি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ সিডিআর। রাজধানী ঢাকায় এয়ার কন্ডিশন রুমে বসে কেউ যদি সংস্কার করে আর ভাবে যে আমি সংস্কার করে দেব, এখানে ইলেকট্রিক বাতিগুলো জ্বলছে না, এখানে সুইচ আছে, আমি সুইচ টিপে দিব, সংস্কার হয়ে যাবে এক মুহূর্তে, আবার সুইচ অফ করে দেব, বাতি নিভে যাবে। পুরাতন প্রজন্ম থেকে নতুন প্রজন্মে যে রূপান্তর, সেটা কিন্তু ইলেকট্রিক সুইচের মতো হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের লেখা এই বইয়ের প্রকাশনা উৎসবে রাজনীতিবিদরা ছাড়াও শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল। শনিবার বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে, আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে, দেশ এখন নির্বাচনমুখী। তিনি বলেন, এক সময়ে যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে, এবার তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এর আগে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ কারাগারে আবদ্ধ করে রেখেছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। সারা বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল। বাংলাদেশের এই রাজনীতিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তার মধ্যে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আসুন, সারা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে। নতুন সংবিধান ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার দলটির অস্থায়ী প্রধান কার্যালয়ে জুলাই সনদের খসড়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। এ সময় নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা। বলেন, ৭২-এর মুজিববাদী সংবিধান অব্যাহত রেখে নির্বাচন করলে আবারও স্বৈরাচার ফেরার শঙ্কা আছে। বিএনপি সংস্কার প্রস্তাবনা কতটুকু মন থেকে গ্রহণ করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন আখতার হোসেন। যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে কতটা মন থেকে গ্রহণ করে সে জায়গাতে একটা প্রশ্ন তৈরি করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, ৭২-এর সংবিধান বাংলাদেশের নাগরিকদের শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে। সেখানে ভোটাধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না থাকায় আওয়ামী লীগ সহজেই তা হরণ করতে পেরেছিল। শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জুলাই সনদের বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানান বদিউল আলম মজুমদার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, বিএনপি সংস্কারের মাধ্যমে জনগণের ক্ষমতায় বিশ্বাসী, আর জনগণের ক্ষমতার বাস্তবায়ন ঘটে নির্বাচনের মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। এক বছরেও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তারা।
অনেকেই আছেন যারা 5ই আগস্টের পরে সর্বপ্রথম সংস্কার নিয়ে কথা বলছেন, আমরা তো তা করছি না। বিএনপি তো অনেক আগে থেকে সংস্কারের কথা বলছেন। বিএনপি সেই দল যেটা সবসময় বলি যে জনগণের ক্ষমতায়নটা খুব বেশি ইম্পর্টেন্ট। ডেমোক্রেটিক সিস্টেম কি, জনগণের ক্ষমতায়ন আমরা বুঝবো কিভাবে? একটা নির্বাচনের মাধ্যমে বুঝবো। 72 সালের সংবিধান কিন্তু আমাদেরকে বহু অংশে শৃঙ্খলিত করেছে। যেমন 72 সালের সংবিধানে আমাদের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু ভোটাধিকার কিন্তু নাই, যার ফলে তারা ওই যে ভোটাধিকার আমাদের হরণ করতে পেরেছে। এবং যেই সংবিধানে এই অধিকারগুলো যত বিস্তৃত হয় তত বেশি মানুষ ফ্রিডম এবং অধিকার উপভোগ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, ডাকসু নির্বাচনকে ঘিরে কিছু সমস্যা থাকলেও ছাত্র সংগঠনগুলোর আচরণে আশাবাদী হয়ে উঠছে প্রশাসন। যতক্ষণ সবাই উপাচার্যের হাত ধরে থাকবেন ততক্ষণ তিনি মাঠে থাকবেন বলেও জানিয়েছেন নিয়াজ আহমেদ খান। এদিকে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অতীতের সকল রেকর্ড ভেঙে এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা 462 জন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় টিএসসি মিলনায়তনে। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। তিনি বলেন, নানা মতানৈক্য থাকলেও মোটা দাগে ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্র সংগঠনগুলো, আর এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে বলেও মনে করেন তিনি। এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে গেছে, সেটি আমাদের বিরাট একটি শক্তি। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ত্রুটি বিচ্যুতির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের করা আপিলের পর যাচাই বাছাই শেষে প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। বিপুল সংখ্যক প্রার্থী হওয়ায় ব্যালট বক্স নিয়ে দুশ্চিন্তার কথাও জানান তিনি। যাদের মনোনয়নপত্র আমরা বিভিন্ন ত্রুটির কারণে আমরা স্থগিত রেখেছি, তারা এর ভিতরে 28-29 জনের মতো এর ভিতরে আপিল করেছে। আগামীকাল সকালে আমাদের আপিল নিষ্পত্তি বোর্ড আছে, সেখানে তাদের মনোনয়নপত্রের বিষয় সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা আশা করতেছি কালকের ভিতরে এটা সলভ হয়ে যাবে। এদিকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণার বিধিনিষেধ থাকলেও মধুর ক্যান্টিনের সামনে আনাগোনা বাড়ছে প্রার্থীদের। আছে নির্বাচন নিয়ে নানা শঙ্কাও। এসএম হলে তো জুলিয়াস সিজার তালুকদার আমাদের উপর, আমি নিজেও ভিকটিম ছিলাম সেখানে, যে আমাদের উপর যে ডিম নিক্ষেপ করে হামলা করে ছেলেদের উপর। তো আসলে কোনো আসলে ঘটনারই কোনো সুষ্ঠু পদক্ষেপ বিশ্ববিদ্যালয়কে নিতে দেখছি না। 3 তারিখ নীল দলের যে সকল চরমপন্থী শিক্ষক শেখ হাসিনার পক্ষ নিয়েছিল তাদের কোনো বিচার আওতা আনা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের বিভিন্ন কর্মচারী কর্মকর্তা যারা 3 তারিখ শেখ হাসিনার পক্ষে রাজপথে মিছিল করেছে তাদের বিচারে আওতা হয়নি। সুতরাং আমার মনে হয় এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতি কিন্তু একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক মডেল ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। আমাদের বন্ধুপ্রতিম অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা সবাইকে আহ্বান করছি, আসেন এই ধরনের কাদা ছড়াছড়ি আমরা বন্ধ করি। 19 সালে যে ছাত্রলীগ নেতা সেই সময় হামলা করেছে আমাদের উপরে, ফৌজদারি অপরাধে অভিযুক্ত। ছাত্রলীগ হলে যে সারাজীবন খারাপ থাকবে এটা আমরা বলি না, মানুষ ধর্ম পরিবর্তন করে, মানুষ ভালো হয়। কিন্তু ফৌজদারি অভিযুক্ত একজন ব্যক্তি, তার বিচার ছাড়া সে কিভাবে প্রার্থী হয়? সংশ্লিষ্টরা মনে করছেন এই ডাকসু নির্বাচন এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অথবা নির্ধারিত কোনো মহলের বিষয় নয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ছিল সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটাতে সরকার সফল হয়েছে। রাজধানীতে এক সেমিনারে প্রেস সচিব জানিয়েছেন, শুল্ক যতটুকু কমিয়ে মার্কিন বাজারে যাওয়া যায় সেটি ছিল সরকারের বড় পরিকল্পনা। অনেকে বলেছিলেন এটা দুর্বল সরকার, ট্যারিফ কমাতে পারবে না। এটা নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন, অনেকেই বলতে চেয়েছেন এই সরকারের অবস্থান নেই, দুর্বল। কিন্তু সেটি সঠিক হয়নি। মার্কিন বাজারের পাশাপাশি অন্যান্য বাজারেও হিসাব কষতে হয়েছে। শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা চলমান থাকবে বলেও জানান প্রেস সচিব। ইউএস ট্রেড ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ইটস নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট না। তাদের কি ওই লেভারেজটা আছে কিনা ইউএসএর থেকে একটা বেটার ট্যারিফ টক্সের মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য।
প্লাস অনেকে খুব হাইলাইট করলেন এনডিএ, এবং এটা একটা আমরা বলবো যে পুরো জিনিসটাকে একটা অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। তো আমরা কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু প্রথম থেকে কনফিডেন্ট ছিল উই ক্যান সিকিউর এ বেটার ডিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, তারা ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হয়েছে। বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমানুল্লাহ বলেন, বাংলার জনগণ আওয়ামী লীগকে এখন খুনি হিসেবেই চেনে। কিছুদিনের মধ্যেই বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ফাঁসি হবে, তা দেখবে এদেশের জনগণ। তিনি আরও বলেন, শেখ হাসিনা পালানোর দুদিন আগে অহংকার করে বলেছিলেন শেখের বেটি পালায় না, আজ কোথায় তার সেই অহংকার? তিনি আরও বলেন, খালেদা জিয়া একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে 6 বছর জেল খাটানো হয়েছে, তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয়নি, দেশের মানুষ তা ভুলে যায়নি। আমানুল্লাহ আরও বলেন, আগামী নির্বাচনের পর হবে বেগম খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। সরকার থেকে বলে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, সরকার থেকে বলে দিয়েছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সরকার থেকে বলেছে ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, সুমনকে গুম করেছে, হাজার হাজার ছাত্র জনতা আবু সাইদ ওয়াসিম সহ অনেককে হত্যা করেছে। অতএব খুনি হাসিনা সহ তার যে দোসর মন্ত্রী আছে সবার কিছুদিন পরে ফাঁসি হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে দু একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই, এতে রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাঙ্কপার মাঠে জেলা বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, 8.5 লাখ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল, সেই হিংস্রতাই শেখ হাসিনা বাংলাদেশে প্রয়োগ করেছে। তবে এই রক্তপিপাসু স্বৈরাচারীকে দেশের মানুষ পরাজিত করেছে। চাঁদাবাজ, দখলবাজ কিংবা গণতন্ত্রকে হত্যা করা ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না বলেও জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনা যা চাচ্ছিলেন পিআর পদ্ধতি মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি অনেকটা ওইরকম। যদি সেরকমই হয় তাহলে এই যে গণতন্ত্রের জন্য এত আন্দোলন, এই যে বাচ্চা মাসুম ছেলেরা যে এই আপনার রক্ত দিল এবং বিএনপি 16 বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের যে অবদান, সেই অবদানকে দল স্বীকৃতি দিবে না, দেশ স্বীকৃতি দেবে না, নিশ্চয় তাদের দলকে, দেশকে সেই স্বীকৃতি তাদের দিতে হবে। অন্তর্বর্তী সরকার নিজস্ব স্টাইলে নির্বাচন করতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বর্তমানে সরকারকে নব্য ফ্যাসিবাদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সরকার নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত নয়। শনিবার রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন জিএম কাদের। গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের মুক্তি, পার্টির চেয়ারম্যান সহ অন্য নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে এই সমাবেশ করে জাতীয় পার্টি। এ সময় জিএম কাদের আরও বলেন, সরকার বিভিন্নভাবে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ সহ নির্বাচনী কার্যক্রমে সংশ্লিষ্ট সবার মনোবল ভেঙে দিয়েছে। তিনি বলেন, বিপ্লব, সরকার বিরোধী আন্দোলন, সাফল্য ও বর্তমান পরিবর্তনে বেশিরভাগ মানুষ খুশি হতে পারেনি। জাতীয় পার্টি কখনো ফ্যাসিবাদের দোসর ছিল না বলে দাবি করেন জিএম কাদের। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত সত্যিকার অর্থে কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। শনিবার বিকেলে গুলশানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে যৌথ সভায় এই কথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচনের পক্ষে তারা, কিন্তু নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তিনি জানান, ভোটারের জীবনের নিরাপত্তাও সরকারকেই নিশ্চিত করতে হবে। তবে সরকার এখনও সে নিশ্চয়তা দিতে পারেনি বলেও ধারণা তার। জাতীয় ঐকমত্য কমিশন বয়েজ ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, নারীদের বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে, অথচ ঐকমত্য কমিশন ও অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দলে
কোনো নারী নেই। সকালে বিএফডিসিতে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও নারীর ক্ষমতায়ন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। রাশেদা কে চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ নারীর ক্ষমতায়ন আসবে না। সংসদে নারী আসন নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তিনি বলেন, নারী আসনে সরাসরি নির্বাচনের পাশাপাশি কমিটমেন্ট, পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছাই পারে নারীর ক্ষমতায়ন বাড়াতে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সংসদে হাততালি দেয়া ছাড়া নারীদের তেমন কোনো ভূমিকাই ছিল না, তাই সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণে নারীদের ক্ষমতা নিশ্চিত করতে পারে। বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রুহুল আমিনের আইনজীবীর সনদ স্থগিত করেছে বার কাউন্সিল। শনিবার অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে বার কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন করায় আইনজীবী ওমর শোয়েবের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্তের জন্য এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কাউন্সিল। এদিকে শনিবার সারাদিন বার কাউন্সিলের মাল্টিপারপাস হলে বার কাউন্সিলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সহ বার কাউন্সিলের সদস্যরা, বাংলাদেশের সকল আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই সময় উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ। স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকি এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জেনারেল হাসপাতালে। দুপুরে হাসপাতাল থেকে হস্তান্তর করা হয় মরদেহ। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শেখ মোহাম্মদ এহসান জানান, ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর মূল কারণ। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, আওয়ামী লীগ এখন নাইট ক্লাবে পরিণত হয়েছে, তারা রাতের বেলা ছাড়া মিছিল করতে পারে না। শহরের বেলটিয়া এলাকায় একটি মাঠে এই সম্মেলন হয়। দীর্ঘ 9 বছর পর বিএনপির এই সম্মেলন উপলক্ষে জেলার 7টি উপজেলা থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। চাঁদপুরের কচুয়ায় 17 বছর পর জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন হয়েছে। বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন প্রস্তুত ও ঐক্যবদ্ধ। উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে হয়ে গেল জেনেসিস থিয়েটারের 35 বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। এ উপলক্ষে দলের জনপ্রিয় নাট্য প্রযোজনা দামাল ছেলে নজরুলের 32তম মঞ্চায়ন হয়। দলের সাবেক ও বর্তমান সদস্যদের নজরুল তারকা সম্মাননা 2025 দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবউদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক ও অভিনেতা ইমন খান এবং সভাপতিত্ব করেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও দলনেতা নূর হোসেন রানা। রাজধানীতে ইউথ মার্চ কর্মসূচি পালন করেছে তামাক বিরোধী যুব সমাজ। উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। ইউথ মার্চের বক্তারা তামাক কোম্পানির সাথে উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়াটি দ্রুত পাশের দাবি জানান। কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন ঢাকা আহসানিয়া মিশন ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সহ বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা। ফেনীতে বন্যার স্থায়ী সমাধান এবং প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে লিয়াজু কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ফেনী কমিউনিটি নেতারা। ফেনী জেলার ভয়াবহ বন্যার 1 বছর পূর্তিতে নাগরিক সংগঠন ফেনী কমিউনিটি শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। এতে আলোচকরা বলেন, 1 বছরে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টারা মুখে আশ্বাস দিলেও ফেনীর জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এ মতবিনিময় সভায় ফেনীর বন্যা মোকাবিলা প্রকল্পে দুর্নীতির লাগাম টানার এবং বন্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
দৈনিক যুগান্তর সম্পাদক ও প্রখ্যাত কবি আব্দুল হাই শিকদার বলেছেন, 16 বছরের নষ্ট রাজনীতি থেকে দেশকে উদ্ধার করেছে এদেশের তরুণ সমাজ। তারা কোনো স্বার্থ ছাড়াই মাতৃভূমির জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে 4th ন্যাশনাল ডিবেট কম্পিটিশন 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব নৈয়ায়িক এই প্রতিযোগিতার আয়োজন করে। 28টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম, উপাচার্য প্রফেসর ডক্টর হারুন রশিদ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর নাজমুস সাদাত, বিতর্ক প্রতিযোগিতার বিচারক টিআইবির ডেপুটি কোঅর্ডিনেটর জাফর সাদিক। সভাপতিত্ব করেন বিতর্ক ক্লাব নৈয়ায়িকের সভাপতি হিজবুল্লাহ তামিম। রাজধানীর রামপুরা থানার 98 নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা হয়েছে। রামপুরা থানা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন। রাজধানীর তেজগাঁওয়ের একটি কনভেনশন সেন্টারে হয়ে গেল সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড। দ্য মিরর ম্যাগাজিনের 23তম প্রকাশনা উপলক্ষে এই আয়োজন। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে ভ্যানাস লেকভিউ সিটি। জাঁকজমকপূর্ণ ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি, জামাত ও এনসিপির বৈঠক, সম্পর্ক উন্নয়নে আলোচনা। কাল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক। নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগের হুমকি সিইসির। ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব। কোনো ষড়যন্ত্রে ভোট বানচাল করতে পারবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, সবকিছু নির্ধারণ করেন আমলারা, বলেছেন নেতারা। ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর আচরণ সন্তোষজনক, বলেছেন উপাচার্য। অতীতের রেকর্ড ভেঙে এবার প্রার্থী 462 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।